হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 13 করব। আর সামনে যে এক্সামগুলো আসছে আমাদের, WBP এসআই, লেডি কনস্টেবল মেন্স আছে, তারপরে তোমাদের ফুড এসআই আছে, ক্লার্কশিপ আছে, এছাড়াও মিসলেনিয়াস আছে। এই যে পরীক্ষাগুলোর যেমন স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়, আমরা কিন্তু কম বেশি সেই রকম স্ট্যান্ডার্ডের এক্সাম্পলগুলোই কিন্তু আনার চেষ্টা করেছি। তো আর একটা কথা বলে দিই, সামনে যে ফুড এসআই আসছে 50টা ম্যাথ থাকে, তোমরা ম্যাথ কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো আজ দেরি না করে সরাসরি যাই ক্লাসে। দেখো ফার্স্ট ম্যাথটা কী বলেছে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা তামার গোলক আছে, ভালো কথা। সেটাকে গলাচ্ছে, গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে? ওকে, তাহলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের মানে গোলক যখন গলাতে হবে, যখন দেখবে এরকম গলানোর কথা কোনো অঙ্কে বলেছে, তখনই সেটার আয়তনের দিকে চলে যাবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, সর্বপ্রথম কথা, গোলকের আয়তনের সূত্র কি হবে? গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব। কি হয়? 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে সূত্র হয়। আর হচ্ছে গোলকটার ব্যাসার্ধ। তাহলে এখানে বলে দিয়েছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত, 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত। তাহলে কি হবে না, 4/3 পাই ইন্টু 6 গুণ 6 গুণ 6, ঠিক আছে? ডিভাইড বাই কি হবে? ডিভাইড বাই হবে, দেখো আরও একটা গোলক বলেছে, মানে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক বলেছে। এবার কটা গোলক পড়তে হবে? তাহলে বাই করতে হবে 2 সেন্টিমিটারের আয়তনটা। তাহলে 2 সেন্টিমিটার আয়তন একই সূত্রে পড়বে, 4/3 পাই গুণ 2 গুণ 2 গুণ 2। সামনে যে পরীক্ষায় কিন্তু শুধুমাত্র অ্যারিথমেটিক আসবে না, কিছু বীজগণিত আসবে, কিছু এরকম পরিমিতি টাইপেরও জিনিস আসবে, ঠিক আছে? এটা যেমন 3D 2Dও আসবে, সেগুলোও কিন্তু কোশ্চেনে আছে সব। তাহলে দেখো এবার 4/3 পাই পাই কাটলো। তাহলে 2 দিয়ে কাটছে, 2 3 2 6, 2 3 2 6, 2 3 2 6, একের অঙ্কটা এটা। তাহলে 3টে 3 আছে, 3টে 3 মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27টা। কটা গোলক তৈরি করা যাবে? দেখো 27খানা গোলক তৈরি করা যাবে। অপশান এ হচ্ছে আমাদের রাইট আনসার। বোঝা গেল? ক্লিয়ার? চলো দুয়েরটা। দুই কি বলেছে দেখো, 2 বলেছে যে একটা চোর একটা পুলিশকে 50 মিটার পিছনে দেখলো, ভালো কথা। 50 মিটার পিছনে দেখে 4 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে আরম্ভ করলো, খুব ভালো। এবারে বলছে ওই মুহূর্তে পুলিশও 4.5 কিলোমিটার বেগে, কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে কিছুক্ষণ পরে চোরকে ধরলো। ওই যে টাইম স্লটটা, সেই সময় চোর কত মিটার দৌড়াচ্ছে, এইটা আমাকে বার করতে হবে। বোঝা গেল? তাহলে কি করে বার করবো এটা? দেখো সবার প্রথম কথা হচ্ছে, পুলিশ দৌড়াচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। 4.5 কিলোমিটার পার আওয়ার মানে 4.5 কিলোমিটার পার আওয়ার। আর এটা হচ্ছে পুলিশ। আর চোর মানে থিফ দৌড়াচ্ছে কত কিলোমিটার পার আওয়ারে? না 4 কিলোমিটার পার আওয়ারে। এবার দুজনা একই দিকে দৌড়াচ্ছে, দুজনে একই দিকে দৌড়ালে তাদের আপাত গতিবেগ কী হয়? দুজনে একই দিকে দৌড়ালে তাদের আপাত গতিবেগ বিয়োগ হয়। আর যদি দুজনে উল্টো দিকে, মানে একে অপরের দিকে আসতো, তাহলে হতো যোগ, যেটা ট্রেনের ক্ষেত্রে অনেক অঙ্কে আমরা দেখেছি। যেখানে পুলিশের অঙ্কে একই দিকে ছুটছে, তাই জন্য বিয়োগ হবে। তাহলে কি হচ্ছে, বিয়োগ করব, তার মানে 0.5 কিলোমিটার পার আওয়ার, তাই তো? বা এখান থেকে বলতে পারি 500 মিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টাতে গতিবেগ, আপেক্ষিক গতিবেগ হচ্ছে 500 মিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? এখানটা এতখানি ঠিক আছে। এবার কি বলছে যে কতখানি দূরে ছিল? না 50 মিটার দূরে ছিল। তাহলে এই 50 মিটার দূরত্বটা এই গতিবেগে কভার করবে, কারণ দুজনে একই দিকে দৌড়াচ্ছে বলে। তাহলে কতখানি দূরত্ব হলো? তাহলে 50 মিটার যেতে হবে। তাহলে 500 মিটার কতক্ষণে যাচ্ছে? না 60 মিনিটে যাচ্ছে। তাহলে 50 মিটার কতক্ষণে যাবে? না 60 ডিভাইড বাই 500 ইন্টু 50। তাহলে দুটো করে শূন্য কাটছে, 5 5 কাটছে, তার মানে 6, এটা মিনিট।
মিনিট টাইম লাগছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে 6 মিনিটে চোরটা কতখানি যাবে, তাহলে 60 মিনিটে কতখানি যাচ্ছে, 60 মিনিটে যাচ্ছে 400 কিলোমিটার মানে 4000 মিটার, তাহলে 6 মিনিটে কতখানি যাবে, সিম্পল ব্যাপার, 4000 বাই 60 ইন্টু 6, তাহলে 0 0 কাটা, 6 6 কাটা, 400 মিটার, কতখানি যাচ্ছে, 400 মিটার। ক্লিয়ার, 400 মিটার হয়ে গেল, 2 কমপ্লিট। দেখো এই অঙ্কগুলো কিন্তু বেশ ভালো ম্যাথ, ঠিক আছে, এক্সামে কিন্তু এরকম ম্যাথ তোমরা অবশ্যই পাবে, অবশ্যই পাবে। মানে ফুড এসআই পরীক্ষার ডেট তো দিয়েই দিয়েছে 16-17 তারিখ, পরিষ্কার দেখতে পাবে। তারপরে মিসলেনিয়াস ক্লার্কশিপও কিন্তু এরকম অঙ্ক দেখতে পাবে। তারপরে দেখো 2 হয়ে গেল, 3-এরটায় আসি। কি বলছে 3-এরটাতে বলছে যে একজন মা আর তার 6 ছেলের গড় বয়স 12। ভালো কথা, মায়ের বয়স যদি বাদ দিয়ে দেয় তাহলে গড় বয়স কমে হচ্ছে 15। তাহলে একজন মা এবং তার ছেলের, তাই 6 ছেলের গড় বয়স 12, একজন মা এবং তার 6 ছেলের গড় বয়স হচ্ছে 12, মার বয়স যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে গড় বয়স 5 বছর কমে যায়, তাহলে মায়ের বয়স কত, মা এবং তার 6 ছেলে, মা আর তার 6 ছেলে, তাহলে মোট কতজন হচ্ছে, 7 জন। 7 জনের গড় বয়স কত, 7 জনের গড় বয়স 12, তাহলে ইন্টু 12, তার মানে 84। মা এবং ছেলে তাদের মোটের সবার বয়স, ঠিক আছে। এবার মায়ের বয়সটা যদি বাদ দিয়ে দিই, মানে কি 84 থেকে যদি মায়ের বয়সটা বাদ দিয়ে দিই, 84 থেকে কি করছি, মায়ের বয়সটা বাদ দিয়ে দিচ্ছি, যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি বলছে, গড় বয়স 5 বছর কমে যাচ্ছে। তাহলে ছিল কত, ছিল হচ্ছে 12, সেখান থেকে 5 কমে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই গড় বয়সটা কজনের, এই গড় বয়সটা মায়ের বয়স তো বাদ দিয়ে দিয়েছি, তার মানে আছে কজন, এখন ছিল 7 জন, ছিল 7 জন, এখন হয়ে গেল মা কমে গেল, তার মানে হয়ে গেল এখন 6 জন, তাহলে এটা ইন্টু 6 জনের গড় বয়স হয়ে গেল। ঠিক আছে, তাহলে 84 বিয়োগ এম সমান এখানে 7 গুণ 6 মানে 42, তাহলে এখানে কি আসছে 84, 42 এ পাশে নিয়ে চলে আসো, এমটা এ পাশে নিয়ে চলে যাও, তার মানে বিয়োগ করলে কত পাচ্ছ, 2 4, 42 বছর। তাহলে মায়ের বয়স কত বেরোলো, 42 বছর। সিম্পল হিসাবে করতে পারে, সিম্পল হিসাব, কোনো খাটনি নেই, এইভাবে অঙ্ক নেমে যাবে। ক্লিয়ার, ওকে, চলো 3 কমপ্লিট। এবার করবো 4-4টা কি বলছে দেখো, বলছে একটা ঘরের দৈর্ঘ্য 20 মিটার, উচ্চতা 8 মিটার, প্রতি বর্গমিটার 15 টাকা হিসাবে ওই ঘরের দেওয়াল রং করতে 7200 টাকা খরচ হয়। তাহলে প্রতি বর্গমিটার 27 টাকা 50 পয়সা করে ওই ঘরের মেঝে কার্পেট করতে কত টাকা খরচ হবে, বাহ। তাহলে ঘরের কি জানি আমি, দৈর্ঘ্য জানি, উচ্চতা জানি, ঘরের কতটা, এটা 4, ঘরের দৈর্ঘ্য এল জানি 20 মিটার, আর উচ্চতা এল এইচ জানি কত দিয়েছে, উচ্চতা 8 মিটার, কিন্তু আমি প্রস্থ জানি না, প্রস্থটাকে আমাকে জানতে হবে। প্রশ্ন হচ্ছে কেন জানতে হবে, প্রস্থ জানতে হবে কারণ আমার মেঝে চেয়েছে, তাহলে মেঝের ক্ষেত্রফল কি হয়, মেঝের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, মেঝের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার যদি তোমাদেরকে প্রশ্ন করি যে 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হয়, 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়, বলতে পারবে কেউ, 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট থেকে আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি বলতে পারবো যে এখানে বলেছে প্রতি বর্গমিটার 15 টাকা হিসাবে দেওয়াল রং করতে 7200 টাকা খরচ হয়। তাহলে এবার যদি আমি বলি যে দেওয়ালের ক্ষেত্রফল কত, ভালো করে দেখো, 7200 টাকা ওভারঅল খরচ হচ্ছে, 7200 টাকা শুধু দেওয়াল রং করতে খরচ হচ্ছে। তাহলে 1 বর্গমিটার যদি 15 টাকা খরচ হয় তাহলে দেওয়ালের ক্ষেত্রফল কত, তার মানে ডিভাইড বাই 15 করব,
তারপর এটাকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করবো কী করে? দেখো, সবার প্রথম যেটা করব, এটাকে করব 72 গুণ 100, আর 15কে করবো 3 গুণ 5, তাহলে 5 20 100, তাহলে 3 3 24 72। ঠিক আছে, তাহলে 20 দুগুণে 40, 480 বর্গ মিটার। এটা কি হলো? এটা বেরোলো যেটা, সেটা হচ্ছে দেওয়ালের ক্ষেত্রফল। দেওয়ালের ক্ষেত্র লিখলাম, শুধু ক্ষেত্রফল বেরোলো। ঠিক আছে, এটা তো আমাদের দেওয়াল বেরিয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি বললাম না, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। এটা সমান সমান কি বেরোলো? এই যে 480 বেরিয়েছে। ঠিক আছে, এবার কি আমি দৈর্ঘ্য আর উচ্চতা জানি, যে দিয়ে দিয়েছে দৈর্ঘ্য আর উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য কত? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে জানি না, উচ্চতা হচ্ছে 8, সমান 480। তাহলে এটা কি করতে হবে? তাহলে 20 যোগ প্রস্থ সমান সমান 480 ডিভাইড বাই এই 2টাও নিচে আসবে, এই 8টাও নিচে আসবে, কারণ সমান সমানের এপাশে গেলে দুটোই হয়ে যাবে ভাগ। তাহলে কি দিয়ে আসছে এখানে? 6 8 48 60, 2 দিয়ে আসছে 30। বোঝা গেল? এখানে কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি আসছে? 20 যোগ প্রস্থ সমান 30। তাহলে এখান থেকে বলতে পারবো প্রস্থ সমান সমান 30 বিয়োগ 20 মানে হচ্ছে 10 মিটার। তাহলে এখানে কি পেলাম? 10 মিটার পেলাম। কি পেলাম? প্রস্থ পেলাম। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে মেঝেতে কার্পেট দিতে হবে আর 27 টাকা 50 পয়সা করে খরচা হবে। মেঝেতে কার্পেট দিতে হবে আর 27 টাকা 50 পয়সা করে খরচা হবে। সবার প্রথম কথা, মেঝে মানে এইরকম আমাদের 2 ডাইমেনশন। তাহলে মেঝেতে কার্পেট দেবে মানে দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে, তাহলেই তো এই পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে সেই জায়গাটাতেই কার্পেট পাতবো। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ কত হবে? দৈর্ঘ্য মানে L গুণ প্রস্থ হচ্ছে B। তাহলে দৈর্ঘ্য 20, প্রস্থ 10, তাহলে 20 গুণ 10, তার মানে হচ্ছে 200 মিটার স্কোয়ার, বর্গ মিটার। তাহলে এই 200 বর্গ মিটার এখন আমার আছে। তাহলে এখানে কার্পেট করতে কত খরচা হচ্ছে? 27 টাকা 50 পয়সা খরচা হচ্ছে। কতখানি? প্রতি বর্গ মিটার, মানে 1 বর্গ মিটারে 27 টাকা 50 পয়সা। 200 বর্গ মিটারে কত? 27.5, তাই তো? মাল্টিপ্লিকেশন করতে হবে। সবার প্রথম কথা, দুটো শূন্য অ্যাজ ইট ইজ বসে গেল। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 27 দুগুণে 54, একে 55 হওয়া উচিত। ও, একটা ঘর পরে, সরি, মানে এইটুকুনি। তার মানে এই পয়েন্টটা কেটে যাবে। এই তো 0, এটা হবে না। 5 2 10, 7 1 7 2 14। আচ্ছা, ওয়েট, দুটো শূন্য অ্যাজ ইট ইজ বসলো। 5 2 10 0, হাতে 1, 7 2 14 15 5, হাতে 1, 2 4 একে 5, 5500 টাকা। কত আসছে না? 5500 টাকা। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? চলো নেক্সট। এবার কি আসছে দেখো, এইবারে, আচ্ছা এটাকে মুছে দিই। পাঁচেরটা কি বলেছে? এই অঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক ছিল এবং একটু টাইম কনজিউমিং ছিল। অবশ্যই এরকম পরীক্ষা এলে একটু টাইম লেগে যাবে, তো পরীক্ষার খাতায় চেষ্টা করবে যেগুলো একদম আগে ইজি হচ্ছে সেইটা আগে নামিয়ে নেওয়ার। ঠিক আছে, যদিও ফুটে ভালোই টাইম থাকে, 1.5 ঘন্টা অনেকই টাইম। আচ্ছা, তারপরে 5 নম্বরটা কি বলেছে? বলছে দুটো ক্রমিক সংখ্যা, কিন্তু ক্রমিক সংখ্যাগুলো কেমন? বিজোড়। গুণফল বলছে 1155। দুটো সংখ্যা, যদি দুটো সংখ্যার মধ্যে x ক্ষুদ্রতর হয় তাহলে দ্বিঘাত সমীকরণটি কত হবে? আচ্ছা বলো তো, পরপর দুটি বিজোড় সংখ্যা যে কোনো দুটো, আমি বললাম যে 3, তাহলে পরেরটা কত হবে? 5। একই রকমভাবে 5 হলে তারপরটা 7 হবে। ঠিক আছে, 13 হলে পরেরটা 15 হবে, এইরকম। তাহলে আমি যদি ছোট সংখ্যাটাকে x বলি, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে? x + 2 হবে। এটা তো সিম্পল ব্যাপার, ঠিক কি না? এইবারে তাহলে বলছে দুটো সংখ্যার ক্ষুদ্রতর x, মানে ক্ষুদ্রতর x আর তারপরেরটা x + 2, এদের গুণফল বলছে 1155। বাহ, ভালো কথা, গুণফল বলছে 1155। ব্যাস, তাহলে সমীকরণটা কি হবে? ঠিক আছে, সমীকরণ কি আছে? জাস্ট কিছু নেই, এটা x² প্লাস x এর সঙ্গে 2 গুণ করলে 2x সমান 1155।
সুতরাং কি হচ্ছে সমীকরণটা, না এক্স স্কোয়ার প্লাস 2x, এটা এপাশে এলে মাইনাস 1155 সমান সমান 0, এটাই হবে আনসার। দেখো এইরকম ছোটোখাটো বীজগণিত কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এইটা এই কারণের জন্যই বলা যে প্র্যাকটিস যদি না করো এই জায়গাগুলো, তাহলে এই ছোটোখাটো কোশ্চেন নাম্বারগুলো কিন্তু বাদ চলে যাবে। আর 1 নম্বর পিছিয়ে যাওয়া মানে এইসব পরীক্ষায় অনেকখানি পিছিয়ে যাওয়া, অনেকটাই পিছিয়ে যাওয়া। ঠিক আছে, চলো 6 নম্বর। 6 নম্বর কি বলছে, বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। ভালো কথা, 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এটা দুটোভাবে বলবো, যেটা তোমাদের সুবিধা হবে সেইটা করবে। 6এরটা, তাই তো, 4, 6, 10, 15। সবার প্রথম কটা এটাকে লসাগু করতে হবে। 2 2 এ 4, 3, 5, 15। তারপরে কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 2, 1, 5, 3, 3 5 15, 3, এই তো। আর 2 3 5 15, 3 দিয়ে যাচ্ছে, 2 1 5 3, তাহলে 5 দুগুণে 10, 3 3 9 দুগুণে 18, তার মানে হচ্ছে 180 হচ্ছে এলসিএম হবে। বোঝা গেল? এবার বলছে 2 ভাগশেষ থাকবে। ভালো কথা, তার মানে 1000-এর ওপর হতে হবে, তাই তো, কারণ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1000, তাহলে 1000-এর ওপর হতে হবে। ভালো কথা, তাহলে আচ্ছা ছাড়ো, 1000 দিয়ে সিম্পলি করে দাও। প্রথম কথা হচ্ছে 0 0 তো হিসাব দরকার নেই আমাদের। ওকে, 18 একবারে যাচ্ছে, 5 18, 5 18 90, আচ্ছা 0 থাক, 5 18 কত হচ্ছে 90, তার মানে হচ্ছে 900, তার মানে পড়ে থাকছে হচ্ছে 100, তাই তো। তার মানে এখান থেকে 100 বাদ দাও, তাহলে বেরোচ্ছে, আচ্ছা এখানে এখানে ভুল হয়ে গেছে, সরি, 3 দিয়ে করছি, আরে ইজি ম্যাথ, 3 দিয়ে করছি, এটা 5 হবে তো, এটা 5 হবে, আর একটা 5 যাবে, 2 1 1 1, ঠিক আছে। তাহলে 3 5 15, দুগুণে 30, দুগুণে 60, এলসিএম কত আসছে, এলসিএম আসছে 60, তাই তো। তাহলে 60, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1000, ভাগ করলে 60 একে 60 কত থাকলো 40, 5 6 30, 6 6 7 42 হবে না, 6 দিয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 6 16, 6 6 না 6 6 36, 360, তাহলে থাকছে কত 40, ঠিক আছে। তার মানে 40 মানে এখান থেকে বাদ দিতে হবে, তাহলে থাকবে 20, তার মানে হচ্ছে 1020, তার সঙ্গে 2 মানে 20 অ্যাড হবে 1000-এর সঙ্গে, তার মানে হবে 1020, আর 2 ভাগশেষ থাকবে মানে আরও প্লাস 2 হবে, তার মানে বেরোবে হচ্ছে 1022, অপশান বি। আর যদি অন্য কোনোভাবে, আচ্ছা 1022 আগে এটা করে দিই। এবার যদি বলো যে না আমি এই প্রসেসটা করব না, ঠিক আছে, আমি আরও কিছু সহজে করার চেষ্টা করব, দেখো একটুখানি ভাবো। সবার প্রথম কথা, যে সংখ্যাটা হবে, ধরো এই যে 1022 আমি সংখ্যাটা পেলাম, 1022 সংখ্যাটা পেলাম, সংখ্যাটা থেকে ভাগশেষ থেকে মানে যেটা থাকবে 1022 থেকে 2 বিয়োগ করব, 1020 পাবো, এবং এই 1020 4 6 10 15 সব কটা দিয়ে ভাগ যাবে। ভালো করে বোঝো, 4 6 10 15 সব কটা দিয়ে ভাগ যাবে। এবারে আসো অঙ্কতে, 4টে অপশান আছে আমার কাছে, দেখো 1020, বিতে আছে 1022, সিতে আছে 1042, আর আছে হচ্ছে 1000, ডিতে আছে হচ্ছে 1044। ভালো করে খেয়াল করে দেখবে এই অঙ্কটার ক্ষেত্রে, যে সবার প্রথম আমি এটাকে ধরবো না, কারণ এটা জানি আমরা অ্যান্সার হবে, এটা ধরবো না, বাকিগুলো দেখবো। দেখো 1020 থেকে যদি 2 বাদ দিই তাহলে কি আসবে, 1018 আসবে। শেষে কত আছে 8,
তাহলে এই যেখানে 15 আছে, 15কে ভাঙলে 5 আর 3, তার মানে যে সংখ্যাটা হবে সেটা 5 দিয়ে বিভাজ্য হতে হবে, 3 দিয়ে বিভাজ্য হতে হবে। সবার আগে শেষে 0 বা 5 নেই, তাহলে এইটা হবে না, এটা মিটে গেল। এবার দেখো 1042, ভালো কথা, কত আসছে 1042, তাহলে 1042 থেকে 2 যদি মাইনাস করো কত আসবে 1040। শেষে আছে 0, তার মানে 5 দিয়ে যাবে। এবার দেখতে হবে 3 দিয়ে যাবে কিনা, যোগ করো 4 আর 1 5, 5 কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়, তাহলে এই অপশানটাও হবে না। এবার আসি এটাতেও 2 বিয়োগ করব, আসবে 1042, শেষে আছে 2, 5 দিয়ে যাবে না, তাহলে এই অপশানটাও হবে না। পড়ে থাকবে এটা, 2 বিয়োগ করো 1020, 0 আছে 5 দিয়ে যাবে, 2 আর 1 3, 3 দিয়েও যাবে, তাহলে এইটা আমার অপশান হবে। এবারগুলো এখানে ঘেটে দেখো, এখানে ভাঙলে কী হবে 2 2 2 3 2 5 3 5, তার মানে আমার মেনলি 2 3 আর 5 দিয়ে যেতে হবে। এই তো 2 3 5 দিয়ে যাচ্ছে, এইটা সরি বিয়েরটা 1020। এইভাবে অ্যাপ্রোচেও কিন্তু এই ম্যাথটা নামাতে পারবে, ঠিক আছে। তা যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে এবং করতে সুবিধা হবে সেটা। যখন এইগুলো দেবে দেখো অ্যাকচুয়ালি কী করতে হতো, 60 × 17 করে তারপরে যেটা আনসার বেরোতো সেখান থেকে বিয়োগ করতে, মানে সেখান থেকে হিসাবটা বেরোতে হতো, ঠিক আছে। কারণ দেখো 6 7 42, 4 6 6 7 8 9 10, এখান থেকে একবারে এর মানে +1 মানে 17 করে এর সঙ্গে গুণ করতে হতো, ঠিক আছে। আর একটাও করা যেত, ওই যে 40 ভাগশেষ বেরোলো, এখান থেকে 40 বিয়োগ করলে যেটা হবে সেটা অ্যাড করে দিলেও হয়ে যাবে। তো কোনটা বেটার তোমাদের কাছে সেইটাই করবে, ক্লিয়ার। চলো নেক্সট 7 নম্বর অঙ্কটা কি বলেছে। 7 নম্বর অঙ্কটা বলেছে একটা লোকের কিছু মুরগি এবং কিছু গরু ছিল, যদি তাদের মাথার মোট সংখ্যা 48টা, মাথার মোট সংখ্যা মানে মুরগি আর গরু মিলিয়ে 48টা আছে, আর পায়ের সংখ্যা হচ্ছে 140টা, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল। এই মুরগি আর গরুর মানে 2 লেগ আর 4 লেগের এই অঙ্কগুলোকে একটা বিশেষ টেকনিকে করবে। কিছুই না, দেখো আগে আমরা কি করতাম, আগে গরু ধরতাম, মানে মুরগি প্লাস গরু করলাম হচ্ছে 48, আর মাথা কি আছে লেগ, হ্যাঁ লেগ আছে 140 মোট, তার মানে হচ্ছে তোমার 48 সংখ্যাটা 48, পায়ের সংখ্যা তার মানে দুটো মুরগির 2টো ধরতাম আর গরুর 4টে, সব মিলেমিশে হিসাব করে বার করতাম। তো এখন সেসব প্রসেস বাদ, এখন কি প্রসেস করবে দেখো। সবার প্রথম কথা হচ্ছে মুরগি আর গরু, এখানে লেখো মুরগি, এটা কত 7 নম্বর, আর এখানে লেখো গরু। পায়ের হিসাব করছি, আমরা শুধু এখানে পায়ের হিসাব করছি। তাহলে মুরগির পা আমরা কি করব, প্রথম কথা হচ্ছে দুটোকেই আমরা ধরবো 48 করে, কারণ মাথা 48 আছে, আমরা দুটোই 48 করে ধরবো, এরও 48 আর এরও 48, ঠিক আছে। এবার দেখো মোট পা কি বলেছে, মোট পা কটা আছে, মোট পা আছে 140টা, এটা তো ক্লিয়ার। তাহলে মোট পা আছে 140টা। এইবারে যে কাজটা করতে হবে, মুরগির কটা ঠ্যাং, মুরগির 2টি ঠ্যাং, মুরগির ঠ্যাং হচ্ছে 2টি, গরুর ঠ্যাং হচ্ছে 4টি, ক্লিয়ার। মুরগির কয়টি ঠ্যাং, মুরগির 2টি, গরুর 4টি। তাহলে এটা কত আসছে, 48 দুগুণে হবে 8 দুগুণে 16 96, 4 8 32, 4 8 32, 4 4 16 19, 192। তাহলে এখন মুরগির হচ্ছে 96 আর গরুর হচ্ছে 192, ক্লিয়ার। এইবার আমার মোট পায়ের সংখ্যা কত বলেছে 140টা। এইবার আমরা লাগাবো চুপচাপ অ্যালিগেশন লাগিয়ে দেবো, চুপচাপ কি লাগিয়ে দেবো, অ্যালিগেশন লাগিয়ে দেবো। তাহলে কীভাবে হবে, এইখানে আসবে দেখো 192 বিয়োগ 140, আর এইখানে আসবে 140 মাইনাস 96। তাহলে এখানে কত আসছে, সিম্পলি দেখো 140 থেকে 90তে আসতে গেলে 50 আর 2 52 ইস টু এখানে কত আসছে
এখানে দেখো, এখানে ধরো তুমি 100 ধরে নাও, 100 ধরে নিলে 40, 100 থেকে 140 থেকে 100 বাদ দিলে 40, আর 96 জন্য 4, তাহলে 40 আর 4 44। কত দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখো, 4 4 একে 4, 3 4 12 13, আর এখানে করলে হচ্ছে 44কে করলে 4 দিয়ে কাটলে 11। ব্যাস, আমাদের কাজ শেষ হয়ে গেছে। এবারে কি বলেছে দেখো, আমরা অনুপাত কত পেলাম, 13:18। ঠিক আছে, 13:18 এখানে পা পেয়েছি, আর এটা কি পেয়েছি, এটা হচ্ছে কটা অ্যাকচুয়াল মুরগি আছে, কটা মানে অনুপাতে, কিন্তু কটা গরু আছে, দুটোর অনুপাতে পেয়েছি। এবারে বিষয় হচ্ছে দেখো, অনুপাত পেয়েছি মানে কি, এবার মোট কটা আছে এই দুটো যোগ করে দেবো, অনুপাত দুটো যোগ করে দেবো। অনুপাত 13 আর 11 কত হবে, হবে 24। কত হবে, হবে 24। আর এই 24 মানে কি, এই 24 মানে মোট মাথার সংখ্যা কটা, মানে মাথার সংখ্যা মানে ওই পুরোটা সংখ্যাটা। 24 মানেই হচ্ছে 48, 24 মানেই কত হচ্ছে 48। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে 2, কারণ 48/24, তাই একের ভ্যালু হচ্ছে 2। তাহলে লোকটির কাছে কটা মুরগি আছে, মুরগি যে আছে, মুরগি মানে এইটা বাঁ দিকটা, বাঁ দিকে কে আছে 13, তার মানে 13-র ভ্যালু বার করতে হবে, 13-র ভ্যালু বার করতে হবে, তার মানে 13 গুণ 2, তার মানে কটা হচ্ছে 26টা। ব্যাস, আমাকে না কিছু ধরতে হচ্ছে, না কিছু করতে হচ্ছে, অ্যালিগেশন লাগিয়ে দেবো, আমার অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে এই অঙ্কটা, আশা করছি সবার ক্লিয়ার এই যে অঙ্কটা। ঠিক আছে, এবার আসবো নেক্সট ম্যাথটায়। কি বলছে, মান নির্ণয় দিয়েছে। মান নির্ণয় কি করতে বলেছে, মান নির্ণয় কি করতে বলেছে, √81 গুণ 3 মাইনাস √16 গুণ 4, √16 গুণ 4 মাইনাস √18 মাইনাস 3। ওকে ওকে, √ কতটা, এটা 8-এরটা, তাই তো, 81 মাইনাস ইন্টু 3 বাই পুরোটা আছে মাইনাস √16 ইন্টু 4, আর √16 ইন্টু 4 মাইনাস এটা 18 না, এটা অ্যাকচুয়ালি 81 হবে, এটা 81 ইন্টু 3 হবে, 81 ইন্টু 3। ক্লিয়ার, এরকম ম্যাথটা দিয়েছে। তো এবার কি করবো, এটা তো √81 মানে দেখতেই পাচ্ছি 9 গুণ 3 মাইনাস এখানে √16 মানে 4 গুণ 4 বাই, আচ্ছা এখানে কত আসছে, এর নিচেও আসছে 4 গুণ 4 মাইনাস এখানে আসবে 9 গুণ 3। তাহলে একটা জিনিস দেখো, এখানে আছে 27 মাইনাস 16, আর এখানে আছে 16 মাইনাস 27। হিসাবটা দেখো, বিয়োগফলটা ওপরেও যা হবে নিচেও তাই হবে। এটা কি বোঝা গেল, বিয়োগফলটা ওপরেও যা হবে নিচেও সেম তাই হবে। তাহলে কি করব, দুটো সেম হলে আমার আনসার আসবে 1, এটা ক্লিয়ার। এবার চিহ্ন কি বসবে দেখো, 3 9 27 মাইনাস 16, 27 মাইনাস 16, আর নিচে 16 মাইনাস 27, নিচে তাহলে আমাদের একটা কোয়ান্টিটি আসবে যেটা আসবে মাইনাসে, তার মানে 1 হবে আর -1 হবে। তাহলে ঠিক আছে, যদি এইটা যেটা বললাম সেটা বুঝতে না পারো আমি করে দেখিয়ে দিচ্ছি। 3 9 27 মাইনাস 16 বাই 4 4 16 মাইনাস 27, 27 থেকে 16 বিয়োগ করলে কত হবে দেখো, সিম্পলি হবে 11 হবে, আর নিচেও কত আসবে -11, কাটাকুটি হয়ে গেল, তাহলে -1 অ্যান্সার হবে। বোঝা গেল, এটা সিম্পল জিনিস ছিল, কিছুই নেই। ওকে, হয়ে গেছে 8 নম্বরটা। এরপরে হচ্ছে 9 নম্বরটা, দেখো 9 কি বলছে। ওকে, 9টা বলছে এ এবং বি 18 দিনে একটা কাজ করে, দুজন একত্রে 12 দিন কাজ করার পর এ অন্যত্র চলে গেল। ভালো কথা, চলে গেছে, কিছু করার নেই।
বি একা 15 দিনে কাজটি শেষ করলো। যদি সম্পূর্ণ কাজের জন্য 1500 টাকা দেওয়া হয় তাহলে এ এর অংশ কত? তাহলে এ বি একটা কাজ কত দিনে শেষ করতে পারে? 18 দিনে। তো দুজন একত্রে 12 দিন কাজ করলো, কিন্তু তারপরে এ চলে গেল, বাকি কাজটা 15 দিনে এ করলো। তাহলে এইখান থেকে আমরা কি বুঝছি? এখান থেকে একটা জিনিস দেখো, যে এখান থেকে বলতে পারছি 18 দিন মোট কাজটা কত ছিল? 18 গুণ এ প্লাস বি, এইটা তো ছিল মোট কাজ, মানে এ আর বি এর এফিসিয়েন্সি যেটা ইন্টু 18, এটা হচ্ছে মোট কাজ। কিন্তু এই কাজটা হলো কেমন করে? প্রথমে দুজনে মিলে করলো 12 দিন, প্রথমে দুজনে মিলে করলো 12 দিন, আবার বাকি কাজটা বি একা 15 দিনে করলো, বাকি কাজটা বি একা 15 দিনে করলো। এই তো হিসাব, সিম্পল। এবারে যদি হিসাব করি, এখানে 18a প্লাস বি, এখানে 12a প্লাস বি, এই 12a প্লাস বিটাকে সমান সমান এ পাশে নিয়ে চলে আসবো, তাহলে হিসাব করতে সুবিধা হবে। 18a প্লাস বি মাইনাস 12a প্লাস বি সমান সমান এ পাশে কী আছে? 15b। এখানে হিসাব করলে কি আসছে? দুটো বিয়োগ করলে 6a প্লাস বি সমান 15b, ঠিক আছে? তাহলে 6a প্লাস 6b সমান সমান 15b, প্লেন ব্র্যাকেটটা তুললাম। আর কি হবে এখানে? এখান থেকে দেখো পাচ্ছি 6a সমান 15b মাইনাস 6b, তাহলে কি আসছে? 6a সমান দুটো 15 থেকে 6 বিয়োগ করলে 9b। তাহলে কি বার করতে হবে আমাদেরকে? দেখো, আমাদেরকে বার করতে হবে এ বাই বি এর রেশিও বার করতে হবে। তাহলে এখান থেকে কি করতে হবে? দেখো, এখান থেকে এ বাই বি মানে 9/6, কাটাকুটি করলে 3, 2, তাহলে রেশিও কত বেরোলো? 3/2। তার মানে এ এর এফিসিয়েন্সি কত? 3, আর বি এর এফিসিয়েন্সি কত? 2। আমি এখান থেকে এফিসিয়েন্সির হিসাব নিকাশ বার করে ফেললাম, ভালো কথা। এবার কি করা যায়? আচ্ছা, এফিসিয়েন্সি বেরিয়ে গেছে যখন, তখন আমার আর কোনো ভাবনা নেই। এবার দেখো কাজটা কেমন হয়েছে। কাজটা তো অ্যাকচুয়ালি হয়েছে এই জিনিসটা, তাই না? কেমন হয়েছে? 12a প্লাস বি প্লাস 15b। তাহলে টাকা তো যে যেমন কাজ করেছে তার সাপেক্ষে পাবে, ঠিক কি ঠিক না? টাকা যে যেমন কাজ করেছে তার সাপেক্ষে পাবে। তাহলে এ কাজ করেছে কত? না 12a কাজ করেছে, আর বি কাজ করেছে কত? 12b প্লাস 15b। এই তো, তার মানে এখান থেকে পাচ্ছে 12, 24, 25, 26, 27b। এ হচ্ছে, এটা হচ্ছে বি এর কাজ, 12a এটা হচ্ছে এ এর কাজ, ঠিক আছে? ওকে, তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 18a প্লাস বি, এইটা হচ্ছে টোটাল কাজটা, ক্লিয়ার? এবার এখানে চেয়েছে কি? এর অংশ কত, মানে এ কতখানি করেছে। সবার প্রথম কথা, এর এফিসিয়েন্সি কত? 3, তাহলে 12 গুণ 3, ঠিক? আর এখানে মোট কাজ কতখানি? এখানে মোট কাজ আছে হচ্ছে 18, এ মানে হচ্ছে 3 যোগ 2, তাহলে 18 গুণ 3 আর 2 5। এই তো ব্যাপার স্যাপার, হিসাব। আর এখানে বি এর কাজ কত? বি এর কাজ হচ্ছে 27 গুণ, বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে এই দুজন অনুপাত যদি আমি কোনোভাবে বার করতে পারি তাহলেই আমার কাজটা মিটে যাবে, ঠিক আছে? এই দুজন অনুপাত, এটা তোমার দরকার নেই, লাগবে না, ঠিক আছে? কারণ টাকা চেয়েছে তো, যে যেমন কাজ করেছে টাকা সেই হিসাবে পাবে। তাহলে এবার কাটাকুটি করি। 3 9 27, 3 কেটে গেল, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 3 9। তাহলে অনুপাত কত আসছে? আচ্ছা, 2 দিয়ে আরও যাচ্ছে, 2 2 4, তাহলে অনুপাত আসছে 2:3। তাহলে এ হচ্ছে 2 টাকা পেলে বি পাবে 3 টাকা, এ 2 টাকা পেলে বি পাবে 3 টাকা, ঠিক আছে? মোট ক টাকার কাজ হয়েছে? দেখো, মোট 1500 টাকা সম্পূর্ণ কাজের জন্য দিয়েছে, ঠিক আছে? তাহলে মোট ক টাকা, মোট তাহলে এফিসিয়েন্সির ভিত্তিতেই তারা টাকা পয়সা পাবে। এফিসিয়েন্সি যেমন কাজের এফিসিয়েন্সি মানে যতখানি কাজ করেছে সেই পরিমাণে টাকা পাবে।
তাহলে এখানে রেশিও কত হচ্ছে, এখানে রেশিও হচ্ছে 5, আর এই 5 মানে হচ্ছে 1500। 5 মানে কত, 1500। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে, দেখো 3 5 15, 300 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এটা চেয়েছে, তাহলে একেও আমাকে 300 দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণে 600 টাকা। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার হয়েছে? তাহলে এ কত টাকা পাচ্ছে, অপশান সি। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক দিয়েছে, যথেষ্ট ভালো অঙ্ক দিয়েছে, ঠিক কি না? চলো চলো এবার নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী দিয়েছে, যদি y সমান 3x + 12 হয় তাহলে y এর ভ্যালু, ও বাবা একদম সহজ অঙ্ক দিয়েছে এটা। দেখো বলছে আর y = 3x + 12 আর y = 1 মিনিট, আবার y = 5ও দিয়েছে, মানে y এর ভ্যালু এইটা, আবার y এর ভ্যালু 5, তাহলে x এর মান কত হবে? এটা খুব সোজা। দশেরটা কি বলছে, y = 3x + 12 আবার y = 5, তার মানে এটা সমান সমান 5 লিখে দিতে পারি, y এর ভ্যালু 5 বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলতে পারবো যে 3x সমান 5 - 12, 5 - 12, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 12 থেকে 5 বিয়োগ করলে 7 হবে। চিহ্ন কার হবে, বড়টা রয়েছে, বড়োর চিহ্ন কি আছে, 12 আছে, 12 চিহ্ন কি আছে, মাইনাস আছে, মাইনাস বসবো। তাহলে 3x সমান সমান -7। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কি বলতে পারি, x এর ভ্যালু বলতে পারি -7/3। সিম্পল। তাহলে অপশান ডি -7/3। বোঝা গেছে? আর 11টা খুব সোজা। কি বলছে দেখো, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয়, তবে নম্বরটির মানে নম্বরটি কি হবে, কোনো চেঞ্জ হবে না, 1% কমবে, 1% বাড়বে, আর 9% বাড়বে। তাহলে এরকম দেখলে আমরা কি করে দেব, এই 1% কমবে অ্যান্সার করব। কেন করব? আচ্ছা জাস্ট দেখো এই জায়গাটা দেখো, 11টা কি বলছে, বলছে প্রথমে 10% কমানো হলো, 10% মানে 1/10, তাহলে 10-এ কমিয়ে কত করা হলো, 9 করা হলো, 10-এ কমিয়ে কত করা হলো, 9। তারপরে আবার 10% বাড়ানো হলো, আচ্ছা, তারপরে আবার 10% বাড়ানো হলো, ওকে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, 10 থেকে করে হলো 11। প্রথমে 10% কমানো হচ্ছে, তার মানে 10-এ হচ্ছে 9, তারপরে 10% বাড়ানো হচ্ছে, তার মানে 10-এ 1 বাড়ছে, তাহলে 10-এ 1 বাড়লে মানে কত হচ্ছে, 11 হচ্ছে। তাহলে এখানে মাল্টিপ্লিকেশন করলে কত হবে, 100-তে কত হচ্ছে তাহলে 99। তাহলে কত কমছে, 1 কমছে। কত কমছে, মাইনাস করলে 1 কমবে। কতই কমছে, 1, 100-তে কমছে 1 ইন্টু 100%। কাটাকুটি করলে 1% কি হচ্ছে, কমছে, তাহলে 1% হ্রাস হবে। এছাড়া আর কোনো পদ্ধতি আছে? হ্যাঁ অবশ্যই আছে আর পদ্ধতি। সেটা কীভাবে করতে পারি, দেখো একটা নিয়ম শিখেছিলেন, +-x +-y +-xy/100, মনে আছে এই প্রসেসটা? তাহলে এই সূত্রটাই ফেলো। প্রথমে কি হচ্ছে, 10% কমবে, তারপর 10% বাড়ানো হলো, 10% কমলো মানে -10, আর 10% বাড়লো মানে +10। তারপরে কি করা হয়েছে, এই দুটো চিহ্নের গুণ করতে হবে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হবে। তাহলে 10 × 10/100, 0 0 0 0 কাটা, এখানে 10 10 কাটা, তাহলে এখানে কি পড়ে থাকছে, -1%। তাহলে মাইনাস মানে কি, হ্রাস। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে -1%। তাহলে বলো আজকের ক্লাসে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।